মানুষের মনস্তত্ত্বে আর্থিক সাফল্যের একটা খুব বিপজ্জনক ফাঁদ লুকিয়ে আছে, আর সেটা হল ক্রমাগত আর্থিক লক্ষ্যের মাপকাঠি বা গোল পোস্ট বদলাতে থাকা। আজকের এই আলোচনায় আমরা দেখব জীবনের যথেষ্ট বা এনাফ শব্দটার একটা পরিষ্কার সংজ্ঞা থাকা কেন এত বেশি জরুরি। আর্থিক নিরাপত্তার এই গোলকধাঁধায় কোথায় থামতে হবে সেটা জানাটা কেবল কোনো সাধারণ স্কিল নয়, বরং এটা আক্ষরিক অর্থেই একটা জীবন রক্ষাকারী দর্শন। দারুণ একটা গল্প দিয়ে শুরু করা যাক। বিখ্যাত লেখক কার্ট ওয়ানেগাট আর জোসেফ হেলার একবার শেল্টার আইল্যান্ডে এক বিলিয়নিয়ারের পার্টিতে গিয়েছিলেন। কথায় কথায় ওয়ানেগাট তার বন্ধু হেলারকে মনে করিয়ে দেন যে তাদের বিলিয়নিয়ার হোস্ট মাত্র একদিনে যে টাকা আয় করেছেন তা হেলারের বিখ্যাত উপন্যাস ক্যাচ-22 পুরো জীবনের উপার্জনের চেয়ে অনেক বেশি। হেলার তখন খুব শান্তভাবে একটা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ, কিন্তু আমার এমন কিছু আছে যা সে কখনোই পাবে না, তা হল যথেষ্ট। এই একটা ছোট্ট শব্দ যথেষ্ট, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের এই পুরো আলোচনার মূল দার্শনিক ভিত্তি। ভাবুন তো, যখন সমাজের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছেও যথেষ্ট বলে কিছু থাকে না, তখন তার শেষ পরিণতি আসলে কি হতে পারে? প্রথম পর্ব, যখন লক্ষ কোটি টাকাও যথেষ্ট নয়। এই অবিশ্বাস্য গল্পটা আমরা শুরু করছি রজত গুপ্তকে দিয়ে। কলকাতার এক বস্তি এলাকার অনাথ কিশোর থেকে তিনি পরিণত হয়েছিলেন বিশ্বের অন্যতম সফল এক ব্যবসায়ীতে। মানে নিজের মেধা আর পরিশ্রমে তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কনসাল্টিং ফার্ম ম্যাকিনসির সিইও পর্যন্ত হয়েছিলেন। শুধু তাই নয়, জাতিসংঘ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো জায়গাতেও তার ছিল অবাধ যাতায়াত। তার ছিল বৈধভাবে উপার্জিত বিপুল সম্পদ, অভাবনীয় প্রতিপত্তি আর ক্ষমতা। পতনের আগে তিনি ঠিক এমন এক চূড়ায় পৌঁছেছিলেন যা সাধারণ মানুষের কাছে স্রেফ স্বপ্নের মতো। আচ্ছা, চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। 2008 সালের দিকে রজত গুপ্তের সম্পদের পরিমাণ ছিল প্রায় $10 কোটি বা $100 মিলিয়ন। এর আসল অর্থ কি জানেন? যদি এই বিপুল অর্থের ওপর বছরে মাত্র 5% মুনাফাও ধরা হয়, তবুও সেটা দিনরাত 24 ঘণ্টা প্রতি ঘণ্টায় প্রায় $600 আয় তৈরি করতে সক্ষম। একটু ভেবে দেখুন, তার জীবনে টাকার জন্য আর কিছুই করার কোনো দরকারই ছিল না। কিন্তু এত কিছুর পরও তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি ছিলেন গোল্ডম্যান স্যাক্সের মতো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে, চারপাশে সবসময় ঘুরঘুর করত বিশ্বের সব নামি দামি বিলিয়নিয়াররা, আর তাই $100 মিলিয়ন থাকার পরও রজত গুপ্ত মরিয়া হয়ে একজন বিলিয়নিয়ার হতে চেয়েছিলেন। আর ঠিক এই বিলিয়নিয়ার হওয়ার আকাঙ্ক্ষাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সালটা 2008, বিশ্বজুড়ে তখন চরম আর্থিক মন্দা। গোল্ডম্যান স্যাক্সের টিকে থাকা নিয়েই যখন সংশয়, ঠিক তখন ওয়ারেন বাফেট সেখানে $5 বিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত নেন। বোর্ড মেম্বার হিসেবে রজত গুপ্ত সাধারণ মানুষের জানার আগে এই খবরটা জেনে যান। এখন এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। মিটিং শেষ হওয়ার ঠিক 16 সেকেন্ড পর গুপ্ত একটা ফোন করেন রাজারত্নম নামের এক হেজ ফান্ড ম্যানেজারকে, আর এই ইনসাইডার তথ্যের ভিত্তিতে তারা খুব দ্রুত গোল্ডম্যান স্যাক্সের শেয়ার কিনে নেন। কয়েক ঘন্টার মধ্যে মার্কেট যখন এই খবর জানতে পারে, তখন শেয়ারের দাম লাফিয়ে বেড়ে যায় আর খুব সহজেই প্রায় $10 লাখ মুনাফা হয়ে যায়। মাত্র 16 সেকেন্ডের একটা ফোন কল। যে টাকার তার বিন্দুমাত্র কোনো প্রয়োজন ছিল না, স্রেফ সেটার জন্য তিনি নিজের পুরো জীবনে অর্জনকে এক লম্হায় ঝুঁকির মুখে ফেলে দিলেন। এবার একটু দৃষ্টি ফেরানো যাক বার্নি ম্যাডফের দিকে। তাকে সবাই ইতিহাসের সবচেয়ে বড় পঞ্জি স্কিমের মূল হোতা হিসেবেই চেনে, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই বিশাল জালিয়াতির আগে ম্যাডফ একজন অত্যন্ত সফল এবং বৈধ ব্যবসায়ীও ছিলেন। তিনি একজন মার্কেট মেকার হিসেবে কাজ করতেন, আর তার সেই বৈধ ব্যবসা বছরে $2.5 থেকে $5 কোটি পর্যন্ত মুনাফা তৈরি করত। মানে তিনি ইতিমধ্যেই বৈধভাবে বিশাল সম্পদের মালিক ছিলেন। কিন্তু তার ক্ষেত্রেও ঠিক ওই একই ঘটনা ঘটেছিল। তার কাছে এই বিপুল সম্পদও যথেষ্ট মনে হয়নি। 1998 সালে লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামের একটা হেজ ফান্ডের পতনের পর ওয়ারেন বাফেট ঠিক এই কথাটা বলেছিলেন। এই ফান্ডটা চালাতেন এমন কিছু মানুষ যারা নিজেরাই মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিলেন, তবুও তারা আরও বেশি অর্থের লোভে চরম ঝুঁকি নেন আর সবকিছু হারান। বাফেটের এই উক্তিটা মানুষের লোভের চরম অযৌক্তিকতাকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। যে জিনিসের কোনো প্রয়োজনই নেই, তার জন্য নিজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে বাজি রাখা আক্ষরিক অর্থেই এক চরম বোকামি। দ্বিতীয় পর্ব, চলনশীল গোলপোস্টের সমস্যা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মানুষের প্রত্যাশা।
মানুষের প্রত্যাশা সবসময় তার অর্জনের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে বাড়ে। যখনই কোনো একটা লক্ষ্য অর্জিত হয়, সাথে সাথে উচ্চাকাঙ্ক্ষা সেই গোলপোস্টটিকে আরও 2 ধাপ পিছিয়ে দেয়। বেশি অর্থ, বেশি ক্ষমতা বা বেশি প্রতিপত্তির স্বাদ মানুষকে তৃপ্ত করার বদলে আরও বেশি ক্ষুধার্ত করে তোলে। আর তখন মনে হতে থাকে যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তো আরও বড় ঝুঁকি নিতে হবে। এটা আসলে একটা অন্তহীন দৌড়। তৃতীয় পর্ব, সামাজিক তুলনার ফাঁদ। আর এটা খুব চমৎকারভাবে প্রমাণ করে যে সম্পদেরই তুলনার আসলে কোনো শেষ নেই। ধরুন, একজন নতুন বেসবল খেলোয়াড় বছরে $5 লাখ আয় করেন। তিনি নিঃসন্দেহে ধনী, তাই না? কিন্তু তিনি খেলেন মাইক ট্রাউটের মতো খেলোয়াড়ের সাথে, যার চুক্তির পরিমাণ $430 মিলিয়ন। আবার মাইক ট্রাউট নিজেকে তুলনা করতে পারেন একজন হেজ ফান্ড ম্যানেজারের সাথে, যিনি বছরে $340 মিলিয়ন আয় করেন। সেই ম্যানেজার আবার নিজেকে টপ 5 হেজ ফান্ড ম্যানেজারের সাথে তুলনা করেন, যাদের আয় বছরে প্রায় $770 মিলিয়ন। তারা হয়তো আবার তাকান ওয়ারেন বাফেটের দিকে, আর বাফেট তাকান জেফ বেজোসের দিকে, যার সম্পদ 2018 সালেই এক বছরে $24 বিলিয়ন বেড়েছিল। তার মানে কি দাঁড়ালো? সামাজিক তুলনার এই মইটার কোনো ছাদ নেই। এটা এমন এক যুদ্ধ যেখানে জয়ী হওয়া একেবারে অসম্ভব। অন্যের সাথে সম্পদের এই অন্তহীন প্রতিযোগিতার খেলাটা ঠিক ক্যাসিনোর মতো। এক ব্যক্তি একবার লাস ভেগাসের একজন ক্যাসিনো ডিলারকে জিজ্ঞেস করেছিলেন যে কোন খেলায় জিতলে ক্যাসিনো সবচেয়ে খুশি হয়। জানেন সেই ডিলার কি বলেছিলেন? তিনি খুব নিরাসক্ত ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন, লাস ভেগাসের ক্যাসিনোতে জেতার একমাত্র উপায় হল ঢোকার সাথে সাথেই বের হয়ে যাওয়া। অন্যের চেয়ে বেশি সম্পদশালী হওয়ার প্রতিযোগিতায় জেতার উপায়ও ঠিক একই, এই খেলায় একদমই অংশগ্রহণ না করা। চলুন পরের অংশে যাই এবং দেখি কিভাবে বিষয়টা প্রাসঙ্গিক হচ্ছে। চতুর্থ পর্ব, যথেষ্ট কি তা সংজ্ঞায়িত করা। দেখুন, জীবনে যথেষ্ট থাকার মানে কিন্তু এই নয় যে আপনি কোনো সুযোগ হাতছাড়া করছেন বা উন্নতির পথ বন্ধ করে দিচ্ছেন। বরং এর প্রকৃত অর্থ হল নিজের সীমাটা বুঝতে পারা। এটা হলো সেই রিয়েলাইজেশন যেখানে গিয়ে মানুষ বুঝতে পারে যে আরও বেশি কিছু পাওয়ার জন্য এই যে অতৃপ্ত ক্ষুধা, তা একসময় তাকে এমন এক সীমানায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসার পর কেবল অনুশোচনায় বাকি থাকবে। বিষয়টা খুব সহজ একটা অ্যানালজি দিয়ে চিন্তা করা যেতে পারে। একজন মানুষ ঠিক কতটুকু খাবার খেতে পারে তা বোঝার একমাত্র উপায় কি জানেন? বমি বা অসুস্থ হওয়া পর্যন্ত খাওয়া। কারণ অতিরিক্ত খাবারের আনন্দটুকু অসুস্থতার বেদনার কাছে কিছুই না। কিন্তু আর্থিক ক্ষেত্রে অনেকেই এই সাধারণ নিয়মটা মানতে চান না। রজত গুপ্তা বা বার্নি ম্যাডাফরা তাদের আর্থিক সীমারেখা ততক্ষণ পর্যন্ত অতিক্রম করেছিলেন যতক্ষণ না তা চরম অনুশোচনা আর ধ্বংস ডেকে এনেছিল। সম্ভাব্য প্রতিটি ডলার আয়ের লোভ সামলাতে না পারার ব্যর্থতা একদিন ঠিকই তার চরম মূল্য আদায় করে ছাড়ে। পঞ্চম পর্ব, যেসব জিনিস কখনোই ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল রজত গুপ্তের এই উক্তিটি। জেল থেকে বের হওয়ার পর তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন যে তিনি একটা শিক্ষা পেয়েছেন, সুনাম বা অর্জনের প্রতি বেশি আসক্ত হওয়া উচিত নয়। তিনি দাবি করেন যে এই পুরো বিষয়টা অন্যায়ভাবে তার সুনাম ধ্বংস করেছে। কথাটা শুনলে মনে হয় এটা এমন একজন মানুষের আত্মপক্ষ সমর্থন, যিনি তার হারানো সম্মান ফিরে পেতে মরিয়া, কিন্তু মনে মনে ঠিকই জানেন যে তা চিরতরে হারিয়ে গেছে। নিজের ভুল স্বীকার না করে সুনামের প্রতি আসক্তি কমানোর এই উপদেশটা আসলে নিজের বিবেককে সান্ত্বনা দেওয়ার একটা করুণ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারণ সম্মান বা সুনাম হল অমূল্য একটা সম্পদ। এটা হারানো কখনো ছোট বিষয় হতে পারে না। ঠিক একইভাবে মানুষের স্বাধীনতা, পরিবার, বন্ধুবান্ধব এবং সর্বোপরি আমাদের ভেতরের সুখ, এগুলো এক একটা অমূল্য রত্ন। প্রিয়জনদের কাছ থেকে পাওয়া ভালোবাসার অনুভূতিটাও একেবারে অমূল্য। এই অমূল্য জিনিসগুলোকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হল সেই সঠিক মুহূর্তটা চিনে নেওয়া। ঠিক কখন আরও বেশি পাওয়ার আশায় ঝুঁকি নেওয়া বন্ধ করতে হবে। আর এই মুহূর্তটা চিনতে পারাই হল নিজের জন্য যথেষ্ট সংজ্ঞায়িত করা। জীবনে যথেষ্ট সম্পদ গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা কিন্তু খুব সাধারণ। কেবলমাত্র সেই ঝুঁকিগুলো এড়িয়ে চলা যা জীবনের অমূল্য সম্পদগুলোকে
কেড়ে নিতে পারে। একটাবার ভেবে দেখুন তো, যে টাকার সত্যি সত্যি আপনার কোনো প্রয়োজন নেই, সেটার জন্য কি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে বাজি রাখা আদৌ কোনো যৌক্তিক কাজ? মানুষের জীবনে সেই সঠিক সময়টা আসলে কখন আসে, যখন চারপাশের এই অন্তহীন প্রতিযোগিতাকে বিদায় জানিয়ে বুক ফুলিয়ে বলা যায়, আমার কাছে যা আছে তাই যথেষ্ট? এই প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়াই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক এবং মানসিক স্বাধীনতা।